This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় হাজির ঠোঁটকাটা আপনার প্রতিনিধি হয়ে। আপনি যা ভাবছেন বলবো আমি। ৮টা থেকে ৯টা। আর শুরুতেই যদি প্রশ্ন করি, নানান ঘটনার ঘন ঘটা কানে গেছে কিছু কিছু আপনার, এখানে গুলি চলেছে, ওখানে পুলিশ গুলি খেয়েছে, ওখানে মৃত্যু হয়েছে, এসব আসবে। খুন জখম রাহাজানির গল্প তো রোজ হয়, হবে। কিন্তু শুরুতেই যদি আমি প্রশ্ন করি, তৃণমূল কংগ্রেস কি? কারণ এ রাজ্যের শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস, তাকে বাদ দিয়ে এপিসোড কি করে হয়? আপনি কেউ বলবেন এটা আঞ্চলিক রাজনৈতিক দল, কেউ বলবেন লোকসভায় আসন সংখ্যার বিচারে ৪ নম্বর দল। সোনালী গুহর বলা কথাটা প্রবাদ বাক্যের মতো, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন অবশ্য ব্যাপারটা সেরকম আছে কিনা তা নিয়ে তৃণমূলের ঘরেই প্রশ্ন আছে। অভিষেক বলে কেউ নেই, পিসির ভাইপো আছে। পিসির নিজের প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানিতে পিসি ঠিক করেছেন ভাইপো থাকবে। তার মানে আমি যে ইস্যুতে পার্টি ছেড়েছিলাম, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, অনলি আন্টি অ্যান্ড হার নেফিউ। ঠোঁটকাটা কি বলে জানেন? তৃণমূল কংগ্রেস হলো এমন একটা দল যারা খেলতে ওস্তাদ। কোন খেলা? রাজনীতি নয়, লুডো খেলা, সাপ লুডো ওস্তাদ তৃণমূলের নেতারা। কে মইবে, কখনো পড়ে উঠবে, আবার সুরসুর করে সাপের মুখে পড়ে নেমে যাবে, সকাল বিকেল দুপুরে হিসেব বদলায়। কে কখন কোন ঘরে এটা বোঝার জন্য তাকিয়ে থাকতে হয়। যেমন ধরুন মুখর মুখপাত্র, দলের এমপি থাকার সময় তাকে জেলে ভরে দেয় কে? পুলিশ, এ রাজ্যের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ। জেল থেকে বেরোনোর পর ধীরে ধীরে অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত হয়ে ওঠেন কুণাল ঘোষ। অভিষেকের কথাই বেরোতো কুণালের মুখ দিয়ে। নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। যেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। 2036 সালে লিখে রেখে দিন, সেদিন বাংলার মসনদে মুখ্যমন্ত্রী থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময়োপযোগী স্ট্র্যাটেজি, পদ্ধতি, প্রসেস, তথ্য প্রযুক্তি, এই সমস্ত কিছুর একটা মিশেল হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘরানা, তার ধারক এবং বাহক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের চোখে প্রবলেম আছে, চোখের জন্য ওকে মাঝে মাঝে একটু সমস্যায় থাকতে হয়, কিন্তু তা সত্ত্বেও সে তার করণীয় সমস্ত কাজই করছে। কিন্তু এখন কোনো কারণে একটু দূরে সরে আছে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। এই কুণাল ঘোষ সরাসরি টক্করে জড়িয়েছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে। এই টক্করে কুণাল ছাড়া মুখ খুলেছিলেন কল্যাণ ব্যানার্জি, মানে ধরুন আর্টিস্ট বা শিল্পীদের বয়কট নিয়ে। তিনিও মমতার লোক বলেই পরিচিত। দিদিকে যারা আঘাত করবে আমি তাদেরকে, তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলবো। গোটা দলই বলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তো দলের মুখ এবং শেষ কথা, এটা তো স্বাভাবিক ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তো সেটাই বলেন, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন শুনছিলেন অভিষেক ব্যানার্জি, আজ এই শিল্পী বয়কট নিয়ে তিনি বললেন। আবার আগেও বলেছেন, তবে আজকের মেজাজ একেবারে আলাদা। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। অভিষেক ব্যানার্জি ঠারে ঠোরে কুণাল ঘোষকে টার্গেট করছেন। অবশ্য কুণাল ঘোষ সাংবাদিকদের সামনে তা মানতে চাননি। শুনুন ব্যাখ্যা।
যেদিনকে কোনো খারাপ কথা, সংঘাতমূলক কথা, প্রতিবাদের কথা আমার মুখ থেকে বেরিয়েছে, সে মাসেও দলকে চাঁদাটা আমি দিয়েছি এবং আমি সেই দিন অবধি দেখিয়ে দিয়েছি যে আমি কিন্তু পুরো পিরিয়ডটা আমি দেখিয়েছি আমি আছি। ফলে আমার নেত্রী জানেন আমার যন্ত্রণা এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না। 2011 সালের ব্রিগেডে অভিষেকের আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ, সেখানে ওর যুবা, এটার ঘোষণাটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে অভিষেককে দাঁড় করিয়ে আমার মুখ দিয়েই করিয়েছিলেন। তো ফলে অভিষেক আমাকে ইঙ্গিত করে কিছু বলছেন বলে আমি এটা মনেই করি না। আচ্ছা, কানাঘুষো যে শিবির নাকি বদলে ফেলেছেন কুণাল ঘোষ, সত্যি? দেখুন, এটা আমরা জানি যে আম আর দুধ যদি মিলে যায় তাহলে আটিকে গড়াগড়ি খেতে হয়, সেটা কুণাল ঘোষও জানেন। সেরকম কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা তা ভবিষ্যৎ বলবে। সেই প্রবাদ ভালোই জানেন তৃণমূলের সাপলুডোর আর এক চরিত্র, তিনি আবার ডাক্তার, আগে কাউন্সিলর ছিলেন, এমপি ছিলেন, রোগী কল্যাণ সমিতির মাথা ছিলেন, মেডিকেল কাউন্সিলে ছিলেন। এখন সেসব গেছে, আছে বলতে আইএমএ সভাপতির পদ, ছিলেন দলের মুখপাত্র, আরজি কর পর্বে বেয়াড়া কথা বলে দলের রোষে সেটাও গেছে। আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন, তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি। সেই শান্তনু সেন অভিষেকের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্পের অন্যতম উদ্যোক্তা। শোনা যায় তার প্রস্তুতিতে ডক্টর সামিটের কার্ড থেকে শান্তনুর নাম বাদ দিতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে। তারপর আচমকাই শান্তনু সাসপেন্ড, দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড। তাই আমি এখনো বুঝে উঠতে পারছি না যে দল বিরোধী কাজটা আমি করলাম কি। আসলে সত্যি কথা কিছু বলে ফেলেছিলেন, যতই তার বিরুদ্ধে স্কোয়ার ফুটের অভিযোগ থাকুক, সেই অভিযোগও যেমন সত্যি, সেরকম উনি কিছু অভিযোগ করেছিলেন যে অভিযোগগুলোও সত্যি, সেই অভিযোগগুলো দিদি মানতে পারলেন না। দেখুন, আমি আরজি করের একজন প্রাক্তন ছাত্র, আমার স্ত্রী একজন প্রাক্তন ছাত্রী, আমার মেয়ে সেখানে পড়ে। আমি আপনাকে একটা কথা বলি, আজ থেকে 1.5-2 বছর আগে নেত্রীর নির্দেশে সেখানে কাজ করতে গিয়ে এই মহামানব সন্দীপ ঘোষের নেতৃত্বে ওখানে কিভাবে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল, দুর্নীতি রাখরা তৈরি হয়েছিল, তখন কিন্তু কোনো সংবাদ মাধ্যম জানতো না। সমস্ত তথ্য আমি সঠিক জায়গায় দিয়ে এসেছিলাম, কোনো মিডিয়াকে কিন্তু আমি বলিনি। সেগুলো যে সত্যি ছিল সেগুলো আজকে কিন্তু প্রমাণিত। প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সেই সেবাশ্রয়ের আশ্রয় নিতে গিয়ে তিনি আসলে আশ্রয়হীন হলেন। আজকে সেবাশ্রয় হয়েছে, এর আগে যখন আইলা হয়েছে, বুলবুল হয়েছে, আমফান হয়েছে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যখন আমার দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, যখন আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, যখন হেলথ সেক্রেটারি দায়িত্ব দিয়েছেন, আমরা তো ঝাঁপিয়ে গিয়ে পড়ে ক্যাম্প করেছি, পরিষেবা দিয়েছি, রুগী দেখেছি, থেকেছি সেখানে ওষুধ নিয়ে গেছি, সমস্ত কিছু করেছি। সেটা যদি মানে সঠিক কাজ হয়, তাহলে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনো একটা জায়গায় এত বড় একটা ঐতিহাসিক মডেলের ক্যাম্প করছেন, সেই ক্যাম্পে যদি কিছু চিকিৎসক অংশগ্রহণ করে, তাহলে সেটা তো অন্যায় কোথায়? শান্তনু সেন ঠিক কী কাজ দল বিরোধী করেছেন তা তৃণমূল স্পষ্ট করেনি, কিন্তু অভিষেক ব্যানার্জি আজ স্পষ্ট করলেন তিনি শান্তনু সেনের পাশে। আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বললাম যে দল সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্ত শিরোধার্য, দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। শান্তনু সেন তো একজন ডাক্তার, উনি যদি আলাদা করে কোনো নোবেল ইনিশিয়েটিভকে নিজের মতো করে সমর্থন করতে চায়, করবে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকে, তার তো অন্য 5টা আরো কাজ থাকতে পারে। তাহলে বুঝলেন তো ওই লুডো খেলায় ওস্তাদ তৃণমূল কেন বললাম? কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জির ছায়া মনে হতো এক সময়, তিনি এখন দূরে, আর সাপের মুখে পড়ে দূরে, আর মইয়ে করে উঠে গেছেন কে? শান্তনু সেন। দেখুন, অভিষেক আজ ছিলেন তুরীয় মেজাজে। নিজের লোকসভা কেন্দ্রে 75 দিনের কর্মসূচি সেবাশ্রয়ে, সরকারি হাসপাতাল ফাঁকা, ভিড় উপচে পড়ছে সেবাশ্রয়ে। বিরোধীরা বলছে রাজ্যের স্বাস্থ্যের হাল খারাপ,
এটা বোঝাতেই নাকি সেবাশ্রয়ের আয়োজন। জল্পনা তো অভিষেকই বাড়িয়ে দিলেন। প্রথম দিন বলেছিলেন এটা হবে দেশের মডেল, আর আজ বললেন শুধু ডায়মন্ড হারবার না, রাজ্যের দূর দূরান্ত থেকে, অন্য জেলা থেকেও রোগীরা আসছেন অভিষেকের সেবাশ্রয়ের খোঁজে। খোলা চ্যালেঞ্জ সরকারকে। 11 তারিখ খালি একদিনে প্রায় 80,000-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনা বা ডায়মন্ড হারবার না, বা পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে শুধু সেই বিধানসভা নয়, একাধিক দূর দূরান্ত থেকে অনেক কেস আমাদের কাছে এসছে। শুধু জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য একটা শিশু যে ঠিক মতো শুনতে পায় না, তারা এসছে। আবার গতকাল ওই একই ককলিয়ার ইমপ্ল্যান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে। শুধু কি সমান্তরাল স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে চ্যালেঞ্জ? না, এই ফলতায় সেবাশ্রয় শিবিরে দাঁড়িয়েই মেদিনীপুর মেডিকেলের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিষেক। অভিযোগ উঠছে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করাতেই বিপর্যয়। স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে সিআইডি। অভিষেক সরাসরি তদন্তকে দরাজ সার্টিফিকেট দিলেন। তদন্ত চলছে, যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এগুলো আগেও করেছি, দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। দরাজ সার্টিফিকেট দিলেন কি? আচ্ছা, আচমকাই আগে থেকে কাউকে ফাঁসাতে হবে ঠিক করে তারপর তদন্ত, নিজের সিবিআই অফিসে যাওয়ার হাজিরার উদাহরণ কেন টানলেন অভিষেক? এমনি এ রাজ্যে জটায়ুর তদন্ত হয় না মুখে বললেন, আসলে বোঝাতে কি চাইলেন? স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির সদস্য সৌমিত্র ঘোষ স্পষ্ট বলেছেন হিউম্যান ফ্যাক্টর খুঁজতে বলা হয়েছে তাদের, মানে সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে, স্যালাইন নয়। ঘটনাটা তো একটা বিশেষ জায়গায় একটা বিশেষ রাত্রের মধ্যেই ঘটেছে, সেখানে কোনো হিউম্যান ফ্যাক্টর আছে কিনা সেটাও কিন্তু আমাদের খতিয়ে দেখার কথা বলা হয়েছে। আমাদের কেমিক্যালস অ্যান্ড ড্রাগস সেটাকেও যেমন একটা মধ্যে রাখছি, তেমনি কোনো হিউম্যান ফ্যাক্টর ওখানে বিশেষ কারণে একই রাত্রের মধ্যে কেন 5টা ঘটনা ঘটলো সেটাও আমাদের বিচার্যের মধ্যে রয়েছে। ডিউটি রোস্টার গাইনির হেড অফ দি ডিপার্টমেন্ট বানিয়েছিলেন, সেই মতো সব কিছু ঠিকঠাক মতো করে চলেছে কিনা, মানে ড্রাগস অ্যান্ড কেমিক্যালস যেমন ইনভলভ থাকতে পারে তেমনি কোনো হিউম্যান ফ্যাক্টরও কনসিডারেশনের মধ্যে রাখতে হতে পারে। কারা কারা ডিউটিতে ছিল থেকে শুরু করে, মানে কারা কারা অপারেশন করেছে, মানে এসব ডিটেল আউট করা হয়েছে। সেটা এক্ষুনি বলাটা মুশকিল, সেসব রিপোর্টগুলো একটু আসতে সময় লাগবে। তদন্তের রেজাল্ট আউট হয়ে গেল তদন্ত শেষ হওয়ার আগেই, দেখুন তো। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। একেবারে T20 মুডে বাগ্মী মুখপাত্র, বুকে জ্বলছে আরজিকর আন্দোলনে যোগ দেওয়াদের বিরুদ্ধে গনগনে রাগ। ওখানে একটা ভয়ঙ্কর অপকীর্তি ঘটেছে, যার সঙ্গে কিন্তু ডাক্তারবাবুদের একটি ভূমিকা থেকে যাচ্ছে। এই ওটি এটা সিনিয়র চিকিৎসকদেরই করার কথা, এটা জুনিয়ররা করবেন না। সেখানে তিনজন সিনিয়র ডক্টরের থাকার কথা ছিল, আমি নামগুলি উচ্চারণ করছি না, একজনও ছিলেন না। অ্যানাস্থেশিয়া যার দেওয়ার কথা সেই মহিলা ডক্টরও কিন্তু ছিলেন না। অ্যানাস্থেসিস্ট লেডি ডক্টর তিনি থাকবেন না, তাঁরও নিশ্চয়ই অভয়ের জন্য চোখের জল পড়েছিল। তাহলে তার টেবিলে যখন আর একজন অভয়ার মৃত্যু হতে চলেছে তাঁর গাফিলতিতে, সেখানে বাইরে থাকবে?
কেন অ্যারেস্ট হবে না? মুশকিল, কারণ এটা তো অজ্ঞান করা সেইভাবে হয়নি, কারণ স্পাইনাল অ্যানাস্থেসিয়া করা হয়েছে। স্পাইনাল অ্যানাস্থেসিয়া যে পিওর ড্রাগ দিয়ে করা হয়, সেই ড্রাগগুলো থেকে ইউজুয়ালি কোনো বিরাট সাইড এফেক্ট হয়ে মানুষের মৃত্যু বা কিডনি ফেলিওর বা হিমোগ্লোবিন কমে যাওয়া এগুলো বিশেষভাবে হয় না। সেই জন্য আমরা অ্যানাস্থেটিক এজেন্ট যেটা ওখানে বিশেষভাবে দেওয়া হয়েছে সেটাকে খুব একটা সাসপিশনের লিস্টে রাখছি না। তদন্ত কমিটির অন্যতম মাথা সৌমিত্র ঘোষ বলছেন আমাদেরকেই হিউম্যান এরর মানে মানুষের ভুল খুঁজতে বলা হয়েছে, আর মানুষের ভুল খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে চাইছেন শাসক মুখপাত্র। তাহলে স্যালাইন বিভ্রাটের কথা আড়ালে পাঠাতে উদ্যোগী হচ্ছেন নাকি? সেজন্যই কি মেদিনীপুর মেডিকেলের ডাক্তারদের কাঠকড়ায় তোলা হচ্ছে? আরজিকর আন্দোলনের বদলা নাকি বড় কোনো দুর্নীতি আড়াল করা? মেদিনীপুর মেডিকেলের মৃত তরুণীর ময়নাতদন্তের রিপোর্ট বিশ্লেষণ করে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্ত বলছেন অস্ত্রোপচারে ভুলের কোনো কথা বলা হয়নি, মানে নো হিউম্যান এরর। এভিডেন্ট এরকম কিছু নেই যে সার্জিক্যাল এটাকে বলে মিসহ্যাপ অথবা ম্যালাডি, সার্জিক্যাল কোনো ম্যালাডি বা অবস্টেটিক্যাল ম্যালাডি কিছু হয়েছিল এখানে, তার কোনো রকম চিহ্ন এখানে নোট করা। অপারেশনের সম্বন্ধে কোনো কমেন্ট বা মতামত দেওয়ার জায়গা নেই, কেননা মানে যদি একদম এক কথায় বলতে হয় তাহলে তারা অপারেশনটা মোটামুটি ঠিকই করেছিল। যেহেতু নেই কোনো অপারেশন মিসহ্যাপ বা ম্যালাডি নেই বলে, তাই জন্য আমাদেরকে এই কনক্লুশনে যেতে হচ্ছে, মানে এই ফাইন্ডিংসটা লিড করছে এই কনক্লুশনেতে। বিশেষজ্ঞ যা বলছেন তাতে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে কোনো হিউম্যান এরর বা ডাক্তারদের ভুলের কারণে মৃত্যু হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাহলে কাঠকড়ায় ডাক্তাররা কেন? কি ধামাচাপা দিতে? আর যদি স্যালাইন কোনো কারণই না হয় তা ব্যান কেন করা হলো, তাও অনেক আগে? অপারেশনের সঙ্গে নো রিলেশন, ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে। এই যে স্যালাইন কাণ্ডে যে মহিলা মারা গেল, মার্ডার এটা। কারণ আপনি যখন জানছেন যে কর্ণাটক সরকার এই স্যালাইন কোম্পানিকে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বেশ কয়েক বছর আগে ব্ল্যাকলিস্টেড করেছে, তারপর আপনি কোন সাহসে কি পেয়েছেন এমন মধু যে মধুর জন্য আপনি সেই কোম্পানিকে স্যালাইনের বরাত দিয়েছেন? আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার, তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, মমতাকে অ্যারেস্ট করতে হবে। এখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না, সব ল্যাম্পপোস্ট। মমতাকে অ্যারেস্ট করতে হবে, কোনো কথা নেই। বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না, এই লোকটাকে ফাঁসাতে হবে। ফাঁসাচ্ছেন তো, জানেন না অভিষেক ব্যানার্জি আপনার দলের যে স্পোকস পারসন, তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি এটা হয়েছে। আপনারা যে ইনভেস্টিগেশন করছেন, সিআইডি কে পাঠিয়েছেন আরজিকরের মতো, এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন। মেদিনীপুরে স্যালাইন কাণ্ড, সেই স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য ভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি অফিসের সামনে স্বাস্থ্য ভবন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ব্যারিকেড করা হয়েছিল। আপনি এটাই খুলতে হবে, অনলি এমএলএজ উইল গো। স্বাস্থ্য ভবন ইনভাইট করেছে, সেই ব্যারিকেড গুলো খোলা হচ্ছে, যে বাধা দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রীর যোগাযোগ নেই, এত ভয় কেন? একের পর এক মৃত্যু, চিকিৎসকদের গাফিলতিকে বড় করে দেখতে এত ভয় কেন? অসীম বিশ্বাস বিধায়ক করেছে, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব আর মেডিকেল কলেজের সুপার এই প্রথম রিসিভ করে ডেট দিয়ে ভদ্রভাবে করেছে। এই ব্ল্যাকলিস্টেড কোম্পানি যখন অন্য একটি স্টেট গভর্নমেন্ট কোনো একটি কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করেছে, সঙ্গে সঙ্গে তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা এনকোয়ারি কমিশন বসানো উচিত ছিল, কিন্তু করবে কি করে? ওখানে মুকুল ঘোষ বসে আছে। মুকুল ঘোষ সে ভেরি ক্লোজ, কার ক্লোজ, কোথায় মাল দেয়, খোঁজ নিন, সব পেয়ে যাবেন। তাহলে দ্বন্দ্বটা দলের মধ্যে রয়েছে এই ক্ষেত্রেও, মেদিনীপুর মেডিকেলের ঘটনা নিয়েও। আচ্ছা, সিআইডি তো আজকেও গেল, কি বললো ওখানে গিয়ে? স্যার কিছু জানা গেল? হ্যাঁ কিছু জানা গেল স্যার? হ্যাঁ তদন্ত চলছে স্যার। কিছু জানা গেল? জানা গেল স্যার? হ্যাঁ কিছু জানা গেল স্যার? হ্যাঁ তদন্ত চলছে।
দলে বিভাজন স্পষ্ট মেদিনীপুর মেডিকেলের ঘটনাতেও। অভিষেক ব্যানার্জি কার্যত দল এবং প্রশাসনের যে সিদ্ধান্ত, যে অভিমুখ তদন্তের, তাকে চ্যালেঞ্জ করে বসলেন। এদিকে খুব বড় দ্বন্দ্ব তো মেদিনীপুরের আরেক জায়গায়। অখিলগিরি বনাম উত্তম বারিক। অখিলগিরি বলছেন উত্তম সিদ্ধান্ত কেন? উত্তম প্যানেল তো বাতিল। অগস্টে মন্ত্রিত্ব গিয়েছিল অখিল বাবুর, তারপর কাঁথি সমবায় ব্যাংক নির্বাচন হলো, খানিকটা ক্ষমতা সেখানে ফিরে পেলেন, তারপর উত্তম বারিকের সঙ্গে লড়তে হচ্ছিল অনেক। আজ হস্তক্ষেপ করলেন স্বয়ং মমতা ব্যানার্জি। শিশিরবাবু তো বলেছেন যোগ্য লোকেরা, ভালো লোকেরা জিতবে, খারাপ লোকেরা হারবে। ভালো লোকেরাই জিতেছে, খারাপ লোকেরা হেরেছে। তা ভালো লোকের মধ্যে যেটা সব থেকে ভালো, তাদের মধ্যে বেছে নিয়ে আমরা তাদেরকে পরিচালক মণ্ডলীতে নিয়ে আসি। সকলকে ডেকেছিল, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেবেন সেটা ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যাপার। নিশ্চিতভাবে আমাদের পক্ষে ঊর্ধ্বতন নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন এটা বলা সম্ভব। অখিলগিরি বনাম উত্তম বারিক দুজনেই পছন্দের তালিকা পাঠিয়ে দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি। সেই তালিকায় নাকি বারিকের থেকে গিরি গোষ্ঠীর প্রতিনিধিরাই গুরুত্ব পেয়েছে। অন্দরের খবর, উত্তম বারিকের শিবির থেকে ওই তালিকা নিয়ে অভিষেক ব্যানার্জির কাছে আপত্তি জানানো হয়েছে। তারপর সোমবার দুপক্ষই মনোনয়ন জমা দিল। দলের নির্দেশ আছে, আমি তাই নমিনেশন তুলতে এসেছি। রাজনীতি করতে এসেছি, লোকে স্লোগান দিতেই পারে। সব মূর্খ অজ্ঞগুলো এসছে, নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল। একটা নাম আমি বলছি না, উনি নিজের প্যানেল জিতাতে পারেননি, একা জিতেছে, সে আবার ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে। কাঁথি সমবায় ব্যাংকের 15টা ডিরেক্টর পদে দাবিদার 30 জন। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার গেলেন রাজীব ব্যানার্জি। কাজ হলো? আমরা এখনো আবার বসছি, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব যাতে একটা প্যানেল আমাদের যায়, আমরা চেষ্টা করছি। দুটো প্যানেল আসেনি, একটা প্যানেলই আসছে। সেটা কেউ প্রচার করছে যে ওটা ঠিক নয়, তো সেটা রাজ্য সভাপতির কাছ থেকে অনুমোদন নিয়েই পাঠানো হয়েছে এবং সেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। এই কারণেই ওটার কোনো সই থাকে। খালি হাতে ফিরতে হলো রাজীব বাবুদের। অগত্যা আবার বৈঠক। ভবানীপুরে সুব্রত বক্সির পার্টি অফিসে বৈঠক ডাকা হলো। সেখানেই এলেন পূর্ব মেদিনীপুরের নেতারা। শেষমেশ হস্তক্ষেপ করতে হলো মুখ্যমন্ত্রীকেই। সেখানে সুব্রত বক্সি ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্দেশ দেন সুব্রত বক্সি যে তালিকা তৈরি করেছেন সেটাই চূড়ান্ত। বিরোধী গোষ্ঠীকে অবিলম্বে নাম প্রত্যাহার করে নেওয়ারও নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই অখিলগিরি বলছেন উত্তম সিদ্ধান্ত, কিন্তু সবটা উত্তম থাকবে তো? আগামীকাল এসপারের হুমকি দিয়ে রেখেছে দুপক্ষই। 16 তারিখ জানুয়ারি মাসের কি হবে? মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করার পর মিটমাট হবে, নাকি এরকমই দ্বন্দ্ব চলতে থাকবে? বিরাট বড় প্রশ্ন। একটা ছবি দেখুন, কালকেও দেখিয়েছিলাম। আসলে কাঁথিতে নিজেদের দ্বন্দ্ব ঢাকতে গিয়ে মাথা যখন ঢাকা পড়ছে তখন পা বেরিয়ে যাচ্ছে। না হলে অখিলগিরিকে দেখে দলের লোক চোর চোর বলে চিৎকার করে, আর পাল্টা অখিলকে বলতে হয় বম চার্জ করব।